আইন সবসময় আইনের গতিতেই চলবে। তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে, আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে, একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয়, আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন। সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ছেড়ে দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। এখন যে 15 জন এখানে আছে হেফাজতে আছে তাদের স্ট্যাটাসটা কি হবে? তারা কি গ্রেফতার? আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যেটি পাঠিয়েছেন গ্রেফতারি পরোয়ানা ওটা কি রিসিভ করেছেন আপনারা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। 15 বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল, প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়। আমরা বলেছি যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সবসময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায়, স্লোগান দেয়, তাদেরকে জড়িয়ে ধরে। তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য 2009 সালের 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। জনগণকে নির্যাতন করা, হত্যা করা, ভয়ের রাজত্ব কায়েম করা, এটা ছিল তাদের টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে 2024-এ আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপরে তারা সর্বাত্মক আক্রমণ চালায়, তাদেরকে হত্যা করে। শুধু সাধারণভাবে আক্রমণ, পুলিশ দিয়ে আক্রমণ তা নয়, এখানে সকল বাহিনীকে ইনভলভ করা, হেলিকপ্টারের মতো সামরিক যান, ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম, লিথাল ওয়েপন, এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র, এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এবং এটা হঠাৎ করে তারা করেনি, তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই 2024-এ এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই 2024-এর বিপ্লব হয়েছিল। সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি। সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি, সাথে সাক্ষ্য প্রমাণগুলো, এটা যে বাস্তবে কী কী ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে ধরছি।